যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক। শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে, বলছেন নূর। প্রতিশোধ নেব না অর্থ এই নয়, অপরাধের বিচার হবে না, বলছেন জামায়াত আমির। বিডিআর বিদ্রোহের দিন শেখ হাসিনার সঙ্গে যে কথা হয়, জানালেন মঈন। এবং সর্বশেষ জানাবো, গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু, আহত 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি ও তাদের জোট সঙ্গীরা। সরকার পতনের পর আবারও জোট সঙ্গীদের সঙ্গে বৈঠক শুরু করেছে দলটি। প্রথম ধাপে ন্যাব ভাসানীর সঙ্গে বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলামের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল। এরপর বৈঠক হয় বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে। এতে দলটির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সর্দার চাখারির নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে। শেখ হাসিনার পতনের পর সমগ্র মানুষের প্রত্যাশা ও দেশ এখন নতুনভাবে চলবে। একটা নতুন রাজনীতি এখানে তৈরি হবে এবং সেখানে তরুণরা নেতৃত্ব দেবে। যেই তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ। নূর বলেন, 2021 সালে আমরা গণ অধিকার পরিষদ গঠন করলে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি, এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন সর্বত্র জায়গায় তরুণদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হয়। সেজন্য তরুণদের সর্বস্তরে জনগণের পালস বুঝে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এতদিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিল। আজকে যেসব তরুণরা রাজনীতি করতে চান, বাংলাদেশের নতুনভাবে দেখতে চান, তাদের এসব দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের তরুণ বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারে, তবে জনগণ আমাদের গ্রহণ করবে এবং গণ অধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। প্রতিশোধ নেব না অর্থ এই নয়, অপরাধের বিচার হবে না, বলছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তারা প্রতিশোধ নেবেন না বলে যে কথাটি বলেছেন, তার অর্থ এই নয় যে অপরাধের বিচার হবে না। যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে শাস্তি পেতে হবে। জামায়াতের আমির বলেন, দল হিসেবে 15.5 বছর আমাদের সঙ্গে বৈরী আচরণ করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে সরকার দিশেহারা হয়ে আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা বলেছি আমরা প্রতিশোধ নেব না। এর মানে হচ্ছে আমরা নিজের হাতে আইন তুলে নেব না, কিন্তু যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে শাস্তি পেতে হবে। গণহত্যার বিচার করতে হবে এবং গত 15.5 বছরে যেসব অপরাধ করা হয়েছে তার বিচার করতে হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত সরকার ক্ষমতার লোভ, জেদের বশবর্তী সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে। সরকার শুধু স্থলভাগেই নয়, আকাশ থেকেও গুলি চালিয়ে নিজ দেশের নাগরিকদের হত্যা করেছে। স্বাধীন দেশে গণহত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই, খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। জামায়াতের আমির আরো বলেন, আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি, ক্ষতিগ্রস্ত যারাই মামলা করবেন আইনের আশ্রয় নেবেন। কোনো মানুষের উপর যেন বেইনসাফি না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। কোনো নিরাপরাধ ব্যক্তিকে যেন আসামি করা না হয়। দেশটা সবার, ছাত্রদের আন্দোলন আপামর জনতা অংশ নিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এই আন্দোলন সব রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ শরিক হয়েছে। প্রবাসী ভাইয়েরা দেশবাসীর সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছে। আন্দোলন করতে গিয়ে তারা নিগ্রহের শিকার হয়েছেন। একটি দেশে 57 জনকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ছাড়িয়ে আনতে হবে। আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই যে তারা উদ্যোগ নিয়েছেন এবং ওই দেশের সরকারকেও ধন্যবাদ জানাই তারা আন্দোলনকারীদের ক্ষমা করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরকারের কাছে দাবি করছি তাদের মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসন করতে হবে। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, দেশের কিছু চতুর ধনী মানুষ জনগণের সম্পদ লুণ্ঠন করে ব্যাংকগুলো ফোকলা করে বিদেশে অর্থ নিয়ে গেছেন। এই অর্থ আমাদের সবার, এই অর্থ 18 কোটি মানুষের। এই অর্থ ফিরিয়ে আনতে হবে এবং লুণ্ঠনকারীর পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদের ফিরিয়ে এনে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এরা জাতি দুশ্মন, এরা লুটেরা, এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বিডিআর বিদ্রোহের দিন শেখ হাসিনার সঙ্গে যে কথা হয়, জানালেন মঈন।
বিডিআর বিদ্রোহের দিন কি কি হয়েছিল এ বিষয়ে বিস্তারিত জানালেন সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে সবকিছু তুলে ধরেন। ভিডিও শুরুতে জুলাই আগস্ট মাসে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে বলেন, সরকার ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। পিলখানায় বিডিআর বিদ্রোহের 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে মঈন ইউ আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি। এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। সাবেক সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী তদন্ত কমিটি নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ অনেকে জেলে ছিল, অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করছি। মইনু বলেন, সেদিন 25শে ফেব্রুয়ারি সকালে 7:30 সেনা সদরের প্রতিনিধিদের মতো কাজ শুরু হয়। সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেখানে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন, আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না, এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআর এগুলো ব্যবহার করে, এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে। তিনি আরো বলেন, এরপর আমি বিডিআর এর ডিজি জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন। আমার বিশ্বাস তিনি যখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না। এরপর আমি আর সিজিএস মিটিং এর জন্য যাই। 9টায় সেই মিটিং শুরু হয়। আমরা সবাই তখন ব্যস্ত হয়ে পড়ি। সেখানে 9:30 তার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন, পিলখানায় গন্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাদের ফোন ব্যস্ত পাই। মইনু আহমেদ বলেন, সামরিক গোয়েন্দারা তখন আমাকে পরিস্থিতি সম্পর্কে জানায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আমি তখন সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিই। তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোরার। এ সম্পর্কে পিএসও এফডি জেনারেল মোবিনকে অবহিত করা হয়। তিনি আরো বলেন, 9:47 ডিজি বিডিআর কে ফোনে পাওয়া যায়। তিনি আমাকে জানান, দরবার চলাকালীন 2 জন সশস্ত্র সৈনিক প্রবেশ করে, একজন আমার পেছনে দাঁড়ায়। এরপরই বাইরে থেকে গুলির শব্দ আসে। সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বের হয়ে যায়। এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে। তিনি বলেন, আমি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডারদের পাঠিয়েছি তাদের ফেরত আনার জন্য। তখন আমি তাকে অপারেশনের কথা জানাই। মইনু আহমেদ বলেন, 9:54 আমরা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই। এর মধ্যে তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। এ সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। এক্ষেত্রে অনেক সময় লাগলো। 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন অফিসার এবং 655 জন অফিসার যাত্রা শুরু করেন। তিনি বলেন, এদিকে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোর সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট লঞ্চার, মর্টার সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করে। বেলা 11:46 প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছলে বিদ্রোহীরা একটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলে মারা যান। লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যে ডিজি, ডিডিজি, কর্নেল আনিস, কর্নেল কায়সার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়। আমাদের টিম পৌঁছায় 11টার পরে। ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইভ কভারেজ বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে বলে আলোচনা করেন তিনি। সাবেক সেনাপ্রধান জানান, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান 10টার আগেই। এর সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তিনি তা পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না। তিনি জানান, 11:45 দিকে পিএসও এএফডি জানায়, সরকার রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করেছেন কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে। তাদের সঙ্গে সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে। বেলা 12টায় তিনি আমাকে ফোন করে জরুরি ভিত্তিক সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় দেখা করতে বলেন। বেলা 1টার দিকে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান। তিনি আরো বলেন, আমি যমুনা যাবারও ঘণ্টাখানেক পর বিমান ও নৌবাহিনীর প্রধান সেনাকে আসেন, অর্থাৎ তাদেরকে আমার পরে ফোন করে আসতে বলা হয়েছে। অনেকক্ষণ পর তারা সেখানে আসলে আমাদের জানানো হয় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম বিদ্রোহীদের একটি দল নিয়ে যমুনাতে আসছে এবং তারা সাধারণ ক্ষমা চায়।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, বিদ্রোহীদের কিছু বলা থাকলে আমরা যেন তাদের বলি। তখন আমি তাকে বলি, অনেকে নিহত হয়েছেন, তাদের কোনো দাবি মানা যাবে না। আপনি তাদের বলবেন, প্রথমত অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে, দ্বিতীয়ত যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে এখনই মুক্তি দিতে হবে, তৃতীয়ত অস্ত্রসহ বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে এবং চতুর্থত সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই নেই। 14 জন বিদ্রোহী 3:48 মিনিটে ডিএডি তৌহিদের নেতৃত্বে যমুনাতে আসেন, তাদের একটি বড় রুমে রাখা হয়। আমি তখন আমার এডিসি জুনায়েদকে বিদ্রোহীদের নেতাকে নিয়ে আসতে বলি। ডিএডি তৌহিদ তখন আসেন। তখন আমি পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, সকাল 9টায় বিদ্রোহীরা আমাকে একটি রুমে তালা মেরে রাখে, মাত্রই তালা খুলে আমাকে নিয়ে আসা হয়, আমি কিছুই জানি না। মঈন ইউ আহমেদ বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তখন আমি তাকে বলি, আপনি জানেন না, এখানে বাকি যারা আছেন তারা তো জানেন, তাদের গিয়ে জিজ্ঞাসা করেন এবং আমার জানান। ভিডিওতে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মঈন ইউ আহমেদ। এর সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।